জিয়াউর রহমান হত্যাকাণ্ডে মোজাফফরের কাছ থেকে উদ্ঘাটন হতে পারে গুরুত্বপূর্ণ অজানা তথ্য। অন্যদের মতো একই আইনে বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বিরোধী দল। সংস্কার নয়, সংবিধান সংশোধন চায় বিএনপি। গণভোটের রায় মেনেই বাস্তবায়নের দাবি জামায়াতের। বন্যায় চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত 7 লাখ মানুষ। পুনর্বাসন না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে। দ্রুত মেরামত হবে সড়ক, জানালেন অর্থমন্ত্রী। টানা বৃষ্টির কারণে প্রকোপ দেখা দিতে পারে ডেঙ্গুর। রাজধানীতে জুনের তুলনায় জুলাইয়ে আক্রান্ত দ্বিগুণ হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। অস্থির ঢাকার কাঁচা বাজার। কেজিতে 60 টাকা পর্যন্ত বেড়েছে সবজি। কাঁচা মরিচের ঝালের ডাবল সেঞ্চুরি। মাছ মুরগির স্বাদও চড়া। ৪৫ বছর কোথায়ও কার সহায়তায় পলাতক আত্মগোপনে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের গ্রেপ্তারের পর আবারও সামনে এসেছে ১৯৮১ সালের সেই রক্তাক্ত অধ্যায়। বিশ্লেষকরা বলছেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে বেঁচে থাকা একমাত্র ব্যক্তি মোজাফফর হোসেন। দীর্ঘ বছর পর গ্রেপ্তার হওয়ায় তার কাছ থেকে পাওয়া যেতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর কোর্ট মার্শালে ১৮ কর্মকর্তার বিচার হয়। এর মধ্যে ১৩ জনের মৃত্যুদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন ৪৫ বছর ধরে ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অবশেষে বুধবার রাতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে, আর বৃহস্পতিবার সন্ধ্যায় সেনাবাহিনীর কাছে তাকে হস্তান্তর করা হয়। মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের পর সামনে এসেছে কয়েকটি প্রশ্ন। জিয়াউর রহমানকে হত্যার আগে পরে অবসরপ্রাপ্ত মেজর মোজাফফরের ভূমিকা কি ছিল? হত্যাকাণ্ডে পর্দার অন্তরালে কারা ছিল? এত বছর মোজাফফর কোথায় ও কার সহায়তায় আত্মগোপনে ছিলেন? জিয়া হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত ঐতিহাসিক বর্ণনা এবং বইয়ের তথ্য অনুযায়ী ১৯৮১ সালে ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে যাওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের একজন ছিলেন মোজাফফর হোসেন। জিয়াকে হত্যার মুহূর্তে তার কাছেই ছিলেন তিনি। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের লিগাসি অব ব্লাড বইয়ে জিয়া হত্যাকাণ্ডের বর্ণনা রয়েছে। তিনি লেখেন, হামলাকারীরা সার্কিট হাউসের কক্ষগুলোতে জিয়াউর রহমানকে খুঁজছিলেন। গোলাগুলির শব্দ শুনে জিয়া কক্ষ থেকে বেরিয়ে এলে তার সবচেয়ে কাছে ছিলেন মেজর মোজাফফর ও লেফটেন্যান্ট মোসলেউদ্দিন। মাসকারেনহাসের বর্ণনা অনুযায়ী জিয়া হত্যাকাণ্ডের প্রায় ১ ঘণ্টা পর মেজর মোজাফফর, মেজর শওকত আলী ও মেজর রেজা সশস্ত্র সেনাদের নিয়ে আবার সার্কিট হাউসে যান। তারা জিয়ার শোবার ঘরে তল্লাশি চালান। এছাড়া চট্টগ্রাম সেনানিবাসে মেজর জেনারেল এম মঞ্জুরের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকেও ছিলেন মেজর মোজাফফর। পালিয়ে যাওয়ার সময় সরকার অনুগত সেনাদের সঙ্গে গোলাগুলিতে কয়েকজন নিহত হন। তবে পালাতে সক্ষম হন মেজর মোজাফফর ও মেজর এস এম খালেদ। ১৯৯৩ সালে মেজর খালেদ ব্যাংককে মারা যান। এখন জিয়া হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে শুধু মোজাফফরই জীবিত। তথ্য বলছে, এই সেনা কর্মকর্তা প্রথম জাতীয় রক্ষী বাহিনীতে কমিশন পেয়েছিলেন এবং ১৯৮১ সালে ২৪ পদাতিক ডিভিশনে কর্মরত ছিলেন। জিয়া হত্যার পর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কলকাতায় ভারতীয় গোয়েন্দা সংস্থার আশ্রয়ে আত্মগোপনে থাকার গুঞ্জনও আছে। বিপ্লব সরকার এবং জয় ব্যানার্জি ছদ্মনামে পরিচয় দিতেন মোজাফফর। ১৯৯৬ সালে তার দেশে ফেরার তথ্য রয়েছে। বিশ্লেষকরা বলছেন, জীবিত একমাত্র গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ সংশ্লিষ্ট ব্যক্তি মোজাফফর থেকে জিয়া হত্যার অজানা তথ্য উদ্ঘাটন করা যেতে পারে। 4 দশক আগে কেন, কোন কারণে একজন সফল রাষ্ট্রপতিকে এইভাবে হত্যা করা হলো? একজন আসামিকে যেহেতু পাওয়া গেছে, সেই আসামির মাধ্যমে জাতীয়ভাবে এই ধরনের গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডের ব্যাপারে মোটিভ জানা খুব প্রয়োজন বাংলাদেশ রাষ্ট্রের জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য। একটি জাতীয় তদন্ত কমিশন গঠনের পরামর্শ তার। একটা সিভিল কমিশন গঠন করেন জিয়া রহমান হত্যাকাণ্ডের জন্য, এটা করা যেতেই পারে। একটা মার্শাল কোর্টে বিচার, আপনি এখনো কিন্তু ওনার কোনো বিচার হয় নাই, উনি তো পলাতক ছিলেন, বিচার হয় নাই বা বিচারের কোনো রায়ও হয় নাই কিন্তু ওনার ব্যাপারে। এই তদন্তের মাধ্যমে আমরা একটা বিশেষ হত্যাকাণ্ডকে, একটা ইম্পর্টেন্ট হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা কিন্তু অবগত হতে পারবো। দীর্ঘ সময় মোজাফফরের পলাতক থাকার রহস্য উন্মোচন জরুরি বলেও মনে করেন সংশ্লিষ্টরা। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।
যে আইনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় জড়িতদের বিচার করা হয়েছে, একই আইনে অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনেরও বিচার করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কক্সবাজারের চকরিয়ার লক্ষারচর ইউনিয়নে বিজিবির উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সেনাবাহিনীর সাবেক মেজর মুজাফফর গোপন অবস্থায় ছিল, লুকিয়ে ছিল বা পলাতক ছিল। তার হদিশ পাওয়া মাত্র আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে এবং সেনা হেফাজতে তাকে দেয়া হয়েছে, যাতে যেই আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়, সেটা সেনাবাহিনী দেখছে। ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বিরোধী দল, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তার। বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। জুলাইকে হাতিয়ার না বানিয়ে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বানও জানান মির্জা ফখরুল। গণতন্ত্র, সাংবিধানিক শাসন ও জাতীয় চেতনার প্রশ্নে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ ছিলেন অবিচল। জাতীয় প্রেস ক্লাবের প্রাজ্ঞ এই রাষ্ট্রবিজ্ঞানীর স্মরণ সভার আয়োজন করে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী। সেখানে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের স্মৃতিচারণ করেন বক্তারা। একজন কৃতি গবেষক ছিলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, জনগণকে বিভ্রান্ত করে জুলাইকে ক্ষমতার রাজনীতির হাতিয়ার বানানোর অপচেষ্টায় বিরোধী দল। শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য আরেকটা হাতিয়ার। জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসেরই আন্দোলন নয়। জুলাইয়ের আন্দোলন কিন্তু আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে প্রায় 18-19 বছর ধরে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে আমাদের এই 24 জুলাইয়ের আন্দোলনের ফলশ্রুতিতে আমরা সেভাবে এসেছি। বিএনপি ঘোষিত 31 দফার মতো জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব। এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। আমরা 31 দফাতে যেমন কমিটেড, ঠিক তেমনিভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদে, কিন্তু সেটা আমরা যেভাবে চেয়েছি সেইভাবে আমরা বলছি। বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। ডেমোক্রেসি থাকতে আমাদের প্রবলেমটা কোথায়? বিভাজনের রাজনীতি না করি, আমরা সবাই মিলে যেমন দেশ। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। যে কোনো সাংবিধানিক ও রাজনৈতিক বিতর্ক সংসদেই সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে নরসিংদী জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আরও বলেন, বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের রায় মেনে সংস্কার কাজ করা। এছাড়াও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, জুলাইয়ের চেতনা দেশের জনগণ এখনও ধারণ করে, কোনো ফ্যাসিবাদী শক্তিকে জনগণ বরদাস্ত করবে না। আমরা মনে করি যে কোনো সাংবিধানিক বিতর্ক, রাজনৈতিক বিতর্ক, সংবিধান নিয়ে বিতর্ক, এটা পার্লামেন্টে সমাধান হওয়া উচিত। বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানে আপনারা সেই সংস্কারটা করুন, তাহলে এই সংকটটা নিষ্পত্তি হয়ে যাবে। যাত্রাবাড়ী প্রতিরোধ দিবসে আয়োজিত সমাবেশে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। ডাক্তার রফিক তো পিজির একজন ডাক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর। আমিনুল একজন নামকরা দেশের ফুটবলার, সারা জাতীয় ফুটবলার। সে মজবু একটা কেন্দ্রীয় নেতা, একটা মহানগরীর আহ্বায়ক। শহীদুদ্দিন চৌধুরী একজন কেন্দ্রীয় নেতা, টুকু কেন্দ্রীয় নেতা। প্রত্যেকের গায়ে হাত দিয়েছে। শুধু আমি, নজরুল ইসলাম খান আর আমির হোসেন মাহমুদ চৌধুরী ছাড়া আমার মনে হয় এমন কেউ নেই। এমনকি যে বাবুল ভাইয়ের কথা বললাম, এদের 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 প্রত্যেকের গায়ে হাত দেওয়া হয়েছে। নুরু তো ঘুরিয়ে ঘুরিয়ে হয়েছে। বলেনি আমি জিনিসটা বলা উচিত না, তবুও বললাম যে শেখ হাসিনার নিষ্ঠুরতা কত হতে পারে। এরা যখন ঘুরিয়ে হাঁটছে তখন বুঝতে পারলাম যে ভয়াবহ, মানে শেখ হাসিনার পুলিশ হতে পারে। এবং শেখ হাসিনা নিজে বলে দিত। এখন কেউ কেউ টকশো দেখি একটু করে বলার আওয়াজ করছে, এই শেখ হাসিনা আমলে এই হয়েছে, সেই হয়েছে, এত উন্নতি হয়েছে, কেন একটা বড় দল তাকে কেন
দেওয়া হবে না, রাজনীতি করার সুযোগ পাবে না, শেখ হাসিনা চলে আসতে পারে। শেখ হাসিনা যদি আপনি বাহাদুর হবে তো পালাবেন কেন? বেগম জিয়া তো পালাননি। মইনুল আহমেদ কত চেষ্টা করেছে, ফখরুদ্দিন আহমেদ সাহেব কত চেষ্টা করেছে, থ্রেট করেছে, হুমকি দিয়েছে, নিজে বছরের পর বছর জেল খেটেছেন, তো শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করেনি, ওনার অন্যায় আবদারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া। 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে কফিন মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয় এই মিছিল। স্লোগানে স্লোগানে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক সরকারের প্রতি জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অনুরোধ জানান। এ সময় ছাত্রশক্তির নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকার মুখে জুলাইকে ধারণ করলেও বিএনপি নেতারা টকশোতে জুলাইকে বিতর্কিত করছে। জুলাই নিয়ে কোনো দ্বিচারিতা মেনে নেওয়া হবে না বলেও জানান তারা। বন্যায় চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত 7 লাখ মানুষ। এই তথ্য জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, দুর্গত এলাকায় ত্রাণ, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত আছে। ক্ষতিগ্রস্ত সবাইকে যথাযথভাবে পুনর্বাসন না করা পর্যন্ত তা চলবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ক্ষয়ক্ষতি নিরূপণে জরিপ চলছে, সহায়তা পাবেন সবাই। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সম্প্রতি বন্যা পরিস্থিতি তৈরি হয় চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। পানিবন্দী হয়ে পড়েন কয়েক লাখ মানুষ। এসব অঞ্চল থেকে পানি নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দুর্গতরা। শুক্রবার চট্টগ্রামের বেশ কয়েকটি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়ে তুলে দেন ত্রাণ সহায়তা। বন্যায় চট্টগ্রামের 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে পুনর্বাসন কার্যক্রমে জোর দেন অর্থমন্ত্রী। প্রায় 7 লাখের উপরে মানুষ পানিবন্দী চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে। 75,000 পরিবারকে শুকনো চাল, ডাল ইত্যাদি দেওয়া হয়েছে। যাদের বীজ দরকার, সার দরকার ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। কোনো রোগ, কোনো সংক্রামক কোনো কিছু দেখা দিলে তার জন্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। চন্দনাইশ 2000 এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। জানান, কৃষি ও মৎস্য খাতে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। আমাদের কৃষি অফিসার আছে, ওনারা ডাটা সংগ্রহ করছে। কক্সবাজারের চকরিয়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তার আওতায় আনা হবে। জনগণের পাশে সবসময় আমাদেরকে থাকতে হবে, থাকবো ইনশাআল্লাহ। আমরা দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের সমস্ত প্রস্তুতি আছে। বন্যা দুর্গত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি। পরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে বান্দরবানের রুয়াংছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। জানান, জলাবদ্ধতার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে সরকার। সবার কথা চিন্তা করছি, আমরা চেষ্টা করছি। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ডেঙ্গুর দাপট আরও বাড়তে পারে। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এর প্রভাব দৃশ্যমান হবে, এমনটা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ব্যর্থ হলে এই মাসে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত জুনের তুলনায় দ্বিগুণ হতে পারে। বর্ষাকাল শুরু হতেই নগর জীবনে অন্যতম আতঙ্কের নাম ডেঙ্গু। বছরের প্রথম দিকে কম থাকলেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে জুন মাসে। জুলাইয়ে টানা বৃষ্টির কারণে বাড়তে শুরু করেছে এর প্রকোপ। ইতিমধ্যে চলতি মাসের 15 দিনে ডেঙ্গু আক্রান্ত ছাড়িয়েছে 3000। এ অবস্থায় সরকারের মশক নিধন কর্মসূচির সফলতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কীটতত্ত্ববিদরা বলছেন, এবছর আর্দ্রতা, তাপমাত্রা ও বৃষ্টি সবই বেশি, যা এডিসের বংশ বিস্তারের জন্য আদর্শ পরিবেশ। এডিস স্ত্রী মশা তারা একবারে 100টার মতো ডিম পাড়তে পারে, যেখানে কিউলেক্স মশা ভেলা আকারে ডিম পাড়ে, যেটা লক্ষ লক্ষ হতে পারে। কিউলেক্স মশাটার সংখ্যা যেহেতু বেশি, উৎপাদনের সংখ্যা বেশি, সেজন্য কিউলেক্স মশাটা আমরা বেশি দেখি, এডিস মশাটা দেখি না। কিন্তু এডিস মশাটা ঠিকই কিন্তু আমাদের রোগ ছড়াচ্ছে। বৃষ্টি হচ্ছে না, বা অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু হঠাৎ করে বৃষ্টি হলে দেখবেন যে মশার উপদ্রব বেড়ে গেল। এটা একমাত্র কারণ যে আগের সময় যে ডিমটা পেরে গেছিল সেটা তারা তাড়াতাড়ি ফুটিয়ে তারা মশার জন্ম দিতে পারে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, মশা নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেবার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসায়ও মনোযোগ দিতে হবে। এবারে যে ব্যাপক বৃষ্টিপাত হলো এবং সারা দেশ জুড়ে
এডিস মশা প্রজননের যে পানি জমে সেটা জমেছে, আগামী 2-3 সপ্তাহের মধ্যেই তার একটা লক্ষণ পাওয়া যাবে। আমাদের সরকারের দরকার যত কন্টেনার আছে যেখানে পানি জমে থাকে সেই কন্টেনারগুলো সংগ্রহ করে সেগুলোকে ফেলে দেয়া, যেখানে পানি জমে আছে বড় জায়গায় সেই পানিগুলোকে নিষ্কাশনের ব্যবস্থা করা, আর না হলে সেখানে লার্ভিসাইডিং করা। এসব পদক্ষেপ নিতে ব্যর্থ হলে বর্ষায় ডেঙ্গু সংক্রমণ বাড়তেই থাকবে বলেন এই বিশেষজ্ঞ। জরুরি ভিত্তিতে তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। টানা বৃষ্টি ও বিভিন্ন এলাকায় বন্যার কারণে অস্থির রাজধানীর নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। কাঁচামরিচের কেজি ছুঁয়েছে 200 টাকা, আর মাছে বাড়তি গুনতে হচ্ছে কেজিতে 50 থেকে 150 টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী মুরগি ও ডিমের বাজার। বিক্রেতারা সরবরাহ সংকটের কথা বললেও ক্রেতাদের অভিযোগ, দুর্যোগকে পুঁজি করে সিন্ডিকেটে অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। গেল কয়েকদিনের টানা বৃষ্টি আর বিভিন্ন অঞ্চলে বন্যার নেতিবাচক প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। চড়া সবজির দাম, প্রতি কেজি ঢেঁড়স ও পটল বিক্রি হচ্ছে 70 টাকায়, বরবটি ও বেগুন 100 থেকে 120 টাকা, করলা 90 থেকে 100 টাকা এবং চিচিঙ্গা ও ধুন্দুলের দাম 80 থেকে 100 টাকা। দেশি শসার কেজি ঠেকেছে 100 থেকে 120 টাকায়। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দর। সপ্তাহখানেক আগে যা ছিল 100 থেকে 120 টাকা, তা এখন মানভেদে 160 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাল নাইগা, মাল নষ্ট হয়ে আছে আগের মাল। টানা এক সপ্তাহ বর্ষার কারণে প্রত্যেকটা সবজি আইটেম দাম বাড়ছে। প্রত্যেক কেজিতে 20 টাকা থেকে 30 টাকা পার কেজিতে, 20 থেকে 30 টাকা কেজিতে বাড়ছে। উত্তাপ মাছের বাজারেও পাঙ্গাস 180 থেকে 210 টাকা এবং মাঝারি ও বড় তেলাপিয়া 220 থেকে 240 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রুই 380 থেকে 450 টাকা, কাতলা 400 থেকে 500 টাকা এবং চাষের কইয়ের কেজি 160 থেকে 180 টাকা। বন্যার কারণে, পানির কারণে মাছের দাম বেশি। রুই কাতলা 500, নিচের দাম 460, জনের আগে 400 বেচতাম, 460। বল মাছের কেজি 1000, আয়ের মাছ যেটি 800 বেচতাম 1000 দেশি আয়ের। এদিকে মুরগি ও ডিমের বাজারও এখন ঊর্ধ্বমুখী। কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়, আর সোনালির কেজি ছুঁয়েছে 340 থেকে 350-এ। একই সাথে 5 থেকে 8 টাকা বেড়ে মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে 45 থেকে 48 টাকায়। শুক্র বৃহস্পতিবার সেলটা বেশি দেখে একটু মালটা কম আসে, পাইকার একটু কম, মানে এই জন্য একটু বাড়তি বাজার। বৃষ্টির কারণে মাল আসতে পারে না, এটা একটা অজুহাত, কিন্তু আসলে এটা অজুহাত না, এটা হয়তোবা সিন্ডিকেটের কারণে হয়তোবা এই সিস্টেমটা হয়েছে আর কি। ক্রেতাদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগকে পুঁজি করে বাড়ানো হচ্ছে পণ্যের দাম। যে বাজারে যে প্রাইস হাইক সেটা গ্র্যাজুয়ালি ইনক্রিজড, সেক্ষেত্রে আমাদের যারা সাধারণ পাবলিক যারা কমপ্লিটলি মানে উই হ্যাভ বিন সাফারিংস। কোনো অজুহাতে অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য কঠোর বাজার তদারকির দাবি ক্রেতাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে গুঁড়ি বৃষ্টি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কক্সবাজারের সমুদ্র সৈকতে হঠাৎ আঘাত হেনেছে তীব্র জলঘূর্ণি ও ঘূর্ণি বাতাস। দুপুরে আকস্মিক এই প্রাকৃতিক ঘটনায় সৈকতে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসে সৈকতের শতাধিক বিচের ছাতা উড়ে যায়, ভেঙে যায় অসংখ্য চেয়ার। প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানে ছুটে যান পর্যটকরা। কয়েক মিনিটের তীব্র ঘূর্ণি বাতাসে সৈকতের বিভিন্ন পয়েন্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম কাস্টমসের সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি মদ ও সিগারেট আমদানির চেষ্টার অভিযোগে শেখ সেজান নামের এক হ্যাকারকে গ্রেপ্তার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ। দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, সেজান তথ্য প্রযুক্তির মাধ্যমে চট্টগ্রাম কাস্টমসের সফটওয়্যার হ্যাক করে পাসওয়ার্ড পরিবর্তন করতেন।
নেপাল পালিয়ে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় সেজানকে আটক করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাইবার অপরাধ ও প্রতারণার 7টি মামলা রয়েছে। এছাড়াও সেজান ও তার সহযোগীরা কাপড় আমদানির নামে 10 থেকে 12 কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশি মদ এবং সিগারেট আমদানির চেষ্টা চালায়। আজকে কথা বলতে চাই সেটা হলো ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সহায়তায় জাল জালিয়াতি সহ কাস্টম সার্ভার অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে অসত্য ঘোষণার শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানকৃত বিদেশি মদ আমদানি করে খালাসের চেষ্টা করে এই সংক্রান্তে একজন আসামি আমাদের কাউন্টার টেরোরিজমের একটি চৌকস টিম তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। আকাশে মেঘ, বাতাসে বর্ষার আমেজ, আর সেই আবহেই নাচের ছন্দে বর্ষাকে বরণ করে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়। খোলা আকাশের নিচে বৃষ্টি ভেজার আনন্দ আর মানবতার বার্তা নিয়ে শেষ হলো ব্যতিক্রমী নৃত্য উৎসব ঘনঘটা। উৎসবে সংগৃহীত অর্থ ব্যয় হবে বন্যা কবলিত মানুষের সহায়তায়। আকাশে মেঘের আনাগোনা, ঘোর বর্ষাকাল, এমন আবহেই সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হয় নৃত্য উৎসব ঘনঘটার দ্বিতীয় আসর। এই আয়োজন ছিল বর্ষাকে ঘিরে রং, ছন্দ আর ভালোবাসার এক অনন্য উদযাপন। চারুকলা অনুষদ ও অর্থী আহমেদ ডান্স একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত উৎসবে অংশ নেন নানা বয়সী 300-রও বেশি মানুষ। বয়সের সীমা পেরিয়ে এক মঞ্চে মিলেছে নাচের প্রতি ভালোবাসা আর স্বপ্ন ছোঁয়ার গল্প। যদিও এবছর বর্ষা একটু বেশি, বৃষ্টিতে চারিদিকে থই থই, তারপরেও নাচের তালে তালে আজকের সকালটা খুব সুন্দর কেটেছে। অনেক ভালো লেগেছে। আমি প্রথমবার এরকম কোনো অনুষ্ঠানে আসছি। আমি এরকম আগে কোনো অনুষ্ঠান পাই নাই। আমার খুব ভালো লাগছে। আমাদের কালচারের তো একটা বড় পার্ট হচ্ছে এই সাংস্কৃতিক দিকগুলা, সো অবশ্যই অনেক ভালো লাগছে। অনেক মানুষ ছিল অ্যান্ড অনেক এনজয় করছি। বর্ষার আবহকে আরো প্রাণবন্ত করে তুলতে অংশগ্রহণকারীরা পরেছিলেন সাদা, নীল ও সবুজ রঙের শাড়ি পাঞ্জাবি। আর আয়োজনের বিশেষ নিয়ম ছিল ছাতা নয়, সবাই একসঙ্গে বৃষ্টিকে উপভোগ করবেন। বার্তা ছিল ভিজবো একসাথে। একটু সময় যেটা পাই, এটা আমাদের জন্য একটা খুব আনন্দর একটা রিক্রিয়েশনের সময়। খুবই ভালো লেগেছে, আমার নাচতেও ভালো লাগে আর এই অনুষ্ঠানটা আমার ভালো লাগে। তো বন্যাতদের একটা ফান্ড আমরা ক্রিয়েট করছি, তো খুবই ভালো লাগছে। উৎসব থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে বন্যা কবলিত মানুষের অসহায়তায়। তাই বর্ষাবরণের এই আয়োজন শেষ হলেও রয়ে গেছে ভালোবাসা, সম্প্রীতি আর সহমর্মিতার এক সুন্দর বার্তা। রেজওয়ানুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। টানা 6ষ্ঠ দিনের মতো ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, রেল স্টেশন সহ বেশ কিছু বেসামরিক অবকাঠামো। এদিকে ইরানের সেনাবাহিনী জানায় বাহরাইনের একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। কুয়েতের সেনাবাহিনী বলছে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার জবাব দিচ্ছে তারা। অন্যদিকে আইআরজিসির মুখপাত্র বলেছেন হরমুজ প্রণালী আর কখনোই তার যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরবে না। ব্রিটেনের লেবার পার্টি নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। আগামী সোমবার সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। লেবার পার্টির নেতা হিসেবে প্রথম ভাষণে যুক্তরাজ্যকে নতুন দিশা দেখানোর অঙ্গীকার করেন তিনি। এদিকে গত জুন মাসে কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেন। 2024 সালে সাধারণ নির্বাচনে লেবার পার্টির বড় জয়ের মাধ্যমে ক্ষমতায় আসার 2 বছরেরও কম সময়ের মধ্যেই নিজ দলের এমপিদের সমর্থন হারানোয় তাকে বিদায় নিতে হচ্ছে। আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে পঞ্চম ফাইনালে স্পেনের মুখোমুখি হবেন লিওনেল স্কালোনি। আর এর আগে 4 ফাইনালে আছে শতভাগ জয় রেকর্ড। মেসিকে চাপমুক্ত রেখে এনজো ডিপলদের নেতৃত্বে মাঝমাঠের নিয়ন্ত্রণ স্কালোনিকে এনে দিয়েছে এমন ঐতিহাসিক সাফল্য। 2018 সাল বিশ্বকাপের শেষ 16 ম্যাচে ফ্রান্সের কাছে 4-3 গোলে হেরে শেষ হয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। ব্যর্থতা ও তীব্র সমালোচনার মুখে চাকরি হারালেন প্রধান কোচ হোর্হে সাম্পাওলি। আলবিসেলেস্তের দায়িত্ব নিলেন তারই সহকারী কোচ লিওনেল স্কালোনি। সামনের বছরগুলোতে যে পাল্টে দিলেন মেসিদের সব ব্যর্থতার গল্প। ধ্বংসস্তূপের নিচে থাকা দলের দায়িত্ব নিয়েই মেসিকে চাপমুক্ত করলেন স্কালোনি। মাঝমাঠে তরুণ ডিপল, পারেদেস ও এনজো ফার্নান্দেসকে দিয়ে গড়ে তুললেন দুর্ভেদ্য প্রাচীর। মেসিকে উন্মুক্ত করলেন তার আপন প্রতিভায়। আকাশী সাদা জার্সিতে শুরু হলো মেসির সোনালি সময়।
বদলে গেল সময়, বদলে গেল আর্জেন্টিনার ডিএনএ। যে দল একসময় চাপের মুখে ভেঙে পড়তো, লিওনেল স্কালোনির ছোঁয়ায় সে দলই এখন চাপকে ভালোবাসতে শিখেছে। একের পর এক খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ছিনিয়ে আনাটাই এখন এই দলের প্রতি ম্যাচের রুটিন। স্কালোনির পরিসংখ্যান শুধু সংখ্যার গল্প বলে না, বলে একচ্ছত্র আধিপত্যের কথা। লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা যেন ফাইনাল জেতার এক অমোঘ মন্ত্র পেয়েছে। 4 ফাইনালে 4 জয়, 100% সাফল্যের এই রেকর্ডই বলে দেয় বড় ম্যাচের চাপ কিভাবে সামলাতে হয়, তাই স্কালোনির চেয়ে ভালো আর কেই বা জানে। 103 ম্যাচে জয় পেয়েছেন 80টি, জয়ের শতাংশ 78-এর একটু বেশি। দলের ইতিহাসের সবচেয়ে বেশি 36 ম্যাচ না হারার রেকর্ড গড়েন এই মাস্টারমাইন্ড। শেষ 5 বছরে আর্জেন্টিনা হেরেছে মোটে 5টি ম্যাচ। ইউরোপিয়ান কোনো প্রতিপক্ষের বিপক্ষে দেখেনি হারের মুখ, যে পরিসংখ্যান ফাইনালে ভয় ধরাবে স্প্যানিশ শিবিরে। সময়ের চাকা ঘুরে আরও একটি বিশ্বকাপের ফাইনালের দোরগোড়ায় স্কালোনি ও আর্জেন্টিনা। টানা বিশ্বকাপ জয়ে ইতিহাসের এক অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়ার হাতছানি এখন লিওনেল স্কালোনির সামনে। নাইম হামিদ, ডিবিসি নিউজ। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।